আসসালামু আলাইকুম। আমার মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। যদিও প্রতিকূল পরিবেশে ভালো থাকা কষ্টকর, কিন্তু আমার বিশ্বাস তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আছো নিরাপদে। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মুদ্রাস্ফীতি বিষয় নিয়ে আলোচনা করব। যদিও চ্যাপ্টারটা বড়, আমরা দুটো ক্লাসে এটা সম্পন্ন করার চেষ্টা করব। তো চলো আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে শুরু করি। আমার মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আবারও বলছি, মুদ্রাস্ফীতি চ্যাপ্টারটা যেহেতু বড়, সেহেতু আমি আজকে মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব। মুদ্রাস্ফীতি কী, মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য, মুদ্রাস্ফীতির প্রকারভেদ, মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির ফলাফল এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। কারণ মুদ্রাস্ফীতি একটা বিশদ বিষয় এবং এটা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখতে পাবো, শুনতে পাবো, জানতে পারবো। সুতরাং মুদ্রাস্ফীতি বিষয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু জানতে হবে। এ কারণে আজকে আমি মুদ্রাস্ফীতির যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। এরপরে মুদ্রাস্ফীতির যে আর বাদবাকি যে অংশটা রয়েছে সেগুলো মুদ্রাস্ফীতি বিষয়ে ব্যাপকভাবে যে আলোচনা, সেটা আমরা পরবর্তী ক্লাসে সম্পন্ন করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসে আমরা শুরু করি। প্রথমেই বলি মুদ্রাস্ফীতি কী। যখন দ্রব্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং অর্থের মূল্য ক্রমান্বয়ে কমতে থাকে, তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ মুদ্রাস্ফীতির মানে অর্থের প্রসার। কাজেই মুদ্রাস্ফীতির সময় অর্থের যোগান বৃদ্ধি পায়, ব্যাংকগুলোর ঋণের পরিমাণ বাড়ে, শ্রমিক শ্রেণী উচ্চ মজুরি আশা করে বলে দ্রব্য সামগ্রীর দাম আস্তে আস্তে বাড়তে থাকে। সাধারণত দাম স্তরে এইরূপ ক্রমান্বয়ে বৃদ্ধি হলো কি মুদ্রাস্ফীতি। বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন বা বলেছেন। তার মধ্যে কুলবর্ণের মতে মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি যেখানে অধিক পরিমাণে অর্থ কম পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয়। অধ্যাপক জে.এম. কেইন্সের মতে মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায় কার্যকর চাহিদা বেশি হয়। অর্থাৎ যখন দীর্ঘকাল ব্যাপী দ্রব্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং অর্থের মূল্য ক্রমান্বয়ে কমতে থাকে, তখনই তাকে কি বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এরপরে আসি মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো কি কি। মুদ্রাস্ফীতির সময় কতগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত না হলে মুদ্রাস্ফীতি ঘটবে না। কাজে ওই বিষয়গুলোকেই মূলত মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য বলে। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো কি কি? এক হচ্ছে দ্রব্য সামগ্রীর দাম ও সেবার দাম স্তর ক্রমান্বয়ে বাড়তে থাকবে। দুই হচ্ছে অর্থের মূল্য ক্রমান্বয়ে কমতে থাকবে। তিন হচ্ছে অধিক পরিমাণ অর্থ দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে হয়। আর চার কি দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায় সামগ্রীর চাহিদা অধিক হয়। অর্থাৎ আমরা যখন মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো কি বললাম, এই মুদ্রাস্ফীতির সংজ্ঞার মধ্যেই আমাদের মূলত মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো অন্তর্নিহিত রয়েছে। এরপরে আসি মুদ্রাস্ফীতির প্রকারভেদ। ঋণ সম্প্রসারণজনিত মুদ্রাস্ফীতি অর্থাৎ ক্রেডিট ইনফ্লেশন। কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো কারণে ব্যাংক হার হ্রাস করে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পায়। ফলে জনগণের নিকট নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়, আর এর ফলে কি হয়, দাম স্তর বেড়ে যায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি, আর যাকে বলা হয় ঋণ সম্প্রসারণজনিত মুদ্রাস্ফীতি। এরপরে আসি মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি অর্থাৎ মানি ইনফ্লেশন। দেশে যদি হঠাৎ করে যুদ্ধ বেঁধে যায়, তখন সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে সরকার যুদ্ধের অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ে। ফলে অর্থের পরিমাণ বেড়ে যায়, আর তার ফলে দেখা দেয় মুদ্রাস্ফীতি। আর মুদ্রাস্ফীতি দেখা দিলেই তাকেই বলা হচ্ছে মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি। অতি উল্লম্ফন মুদ্রাস্ফীতি। দাম স্তর যখন ক্রমাগত হারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, তখন তাকে অতি উল্লম্ফন মুদ্রাস্ফীতি বলে বা হাইপার ইনফ্লেশন। প্রত্যাশিত মুদ্রাস্ফীতি বা এক্সপেক্টেড ইনফ্লেশন। জনগণ যখন আগে থেকেই ভবিষ্যৎ দ্রব্য সামগ্রীর দাম স্তর ও মুদ্রাস্ফীতি সম্পর্কে অনুমান করতে পারে, তখন তাকে কি বলা হচ্ছে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। এরপরে আসি অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি বা আনএক্সপেক্টেড ইনফ্লেশন। জনগণ আগে থেকে ভবিষ্যৎ দ্রব্য সামগ্রীর দাম স্তর ও মুদ্রাস্ফীতি সম্পর্কে যদি কিছু অনুমান করতে না পারে এবং হঠাৎ করে দ্রব্য সামগ্রীর দাম স্তর যদি বেড়ে যায়, তখন তাকে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি বলে।
চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থাৎ ডিম্যান্ড পুল ইনফ্লেশন। ব্যক্তিগত ও সরকারি বিনিয়োগের ফলে যদি জনগণের আয় বৃদ্ধি পায় এবং ব্যয় বৃদ্ধি পেলেও সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। অতএব সামগ্রিক যোগানের চেয়ে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে দামি স্তরে যে বৃদ্ধি ঘটে তাকেই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন বলতে কি বুঝি? মজুরি সহ উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার দরুন মোট উৎপাদন হ্রাস পায়, ফলে সামগ্রিক চাহিদার তুলনায় সামগ্রিক যোগান কমে যায়। এতে দামি স্তরে যে ক্রমাগত বৃদ্ধি ঘটে তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। মজুরি ও মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। শ্রমিকের মজুরি ও উৎপাদকের মুনাফা বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়ার দরুন দামি স্তরে যে বৃদ্ধি ঘটে তাকে মজুরি ও মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এরপরে আসি অবাধ মুদ্রাস্ফীতি বা ওপেন ইনফ্লেশন। দ্রব্য সামগ্রীর দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে সরকার যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কোনোরূপ পদক্ষেপ গ্রহণ না করে তখন তাকে অবাধ মুদ্রাস্ফীতি বলে। আর মৃদু মুদ্রাস্ফীতি কি? যখন দ্রব্য সামগ্রীর দাম স্তর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মৃদু মুদ্রাস্ফীতি বলে। আর প্রকৃত মুদ্রাস্ফীতি কি বা রিয়েল ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি? পূর্ণ নিয়োগ অর্জনের পর সামগ্রিক চাহিদা বাড়লেও আর উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। এর ফলে আর্থিক ব্যয়ের অনুপাতে দাম স্তর বৃদ্ধি পেলে তাকে প্রকৃত বা রিয়েল ইনফ্লেশন বলে। প্রচ্ছন্ন মুদ্রাস্ফীতি বা লেটেন্ট ইনফ্লেশন। যখন জনগণের সঞ্চয় প্রবাহ বৃদ্ধির সাথে সাথে সরকারি নিয়ন্ত্রণ আরোপ কিংবা বিনিয়োগ সৃষ্টিতে সরকারি ব্যর্থতার ফলে যে মুদ্রাস্ফীতির উদ্ভব হয় তাকেই বলা হচ্ছে কি প্রচ্ছন্ন মুদ্রাস্ফীতি। আর ধাবমান মুদ্রাস্ফীতি বা রানিং ইনফ্লেশন বলতে কি বুঝি? দ্রব্য সামগ্রীর দাম স্তর যখন দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে ধাবমান মুদ্রাস্ফীতি বলা হয়। আর শেষ সেটা হচ্ছে সেমি ইনফ্লেশন বা অর্ধ মুদ্রাস্ফীতি। অর্থনীতিতে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর পূর্বে কোনো উৎপাদনের জন্য যোগান স্থির থাকার জন্য যখন উৎপাদন বৃদ্ধি পায় ফলে দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পেয়ে দেখা দেয় সামান্য মুদ্রাস্ফীতি। এই ধরনের মুদ্রাস্ফীতিকেই অর্ধ মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রকারভেদ আমরা 15 রকম আলোচনা করলাম। আমি আবারও বলছি, ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি, ঋণ সম্প্রসারণজনিত মুদ্রাস্ফীতি, মুদ্রাজনিত মুদ্রাস্ফীতি, অতি উল্লঙ্ঘন মুদ্রাস্ফীতি, প্রত্যাশিত মুদ্রাস্ফীতি, অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মজুরি ও মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অবাধ মুদ্রাস্ফীতি, মৃদু মুদ্রাস্ফীতি, প্রকৃত মুদ্রাস্ফীতি, প্রচ্ছন্ন মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি এবং অর্ধ মুদ্রাস্ফীতি। এরপরে আসি মুদ্রাস্ফীতি কি কারণে হয় বা কারণ কি? মুদ্রাস্ফীতির কারণ অনেক, তার মধ্যে আজকে আমরা বহুবিধ যে কারণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করি। এখন আমরা মুদ্রাস্ফীতির কারণগুলো কি সেটা আলোচনা করি। প্রথমেই কি আসে? জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা অত্যাধিক বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। উৎপাদন হ্রাসের কারণেও মুদ্রাস্ফীতি ঘটে, কারণ অর্থের যোগান স্থির থেকে প্রাকৃতিক দুর্যোগে কারণে যদি কৃষি ও শিল্পজাত দ্রব্যের কাঁচামালের স্বল্পতা দেখা দেয় ফলে কি হয়? সামগ্রিক উৎপাদন হ্রাস পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। এরপরে আসি মজুরি বৃদ্ধি। মজুরি বৃদ্ধি মুদ্রাস্ফীতির একটা অন্যতম কারণ অনেক সময় শ্রমিক সংঘ মালিক পক্ষকে শ্রমিকদের মজুরি বাড়াতে বাধ্য করে, ফলে জনগণের নিকট অর্থের পরিমাণ বেড়ে যায়, সেই তুলনায় সামগ্রিক উৎপাদন বাড়ানো সম্ভব হয় না, ফলে দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। যুদ্ধকালীন ব্যয়। হঠাৎ করে দেশে যুদ্ধ লেগে গেলে যুদ্ধ পরিচালনা করতে সরকারকে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ অর্থ শুধুমাত্র ঋণ গ্রহণ ও করারোপের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয় না, কাজেই সরকার নতুন টাকা ছাপাতে হয়, ফলে দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। চোরাচালান ও মজুতদার। চোরাচালান ও মজুতদারও দেশের মুদ্রাস্ফীতির জন্য অনেকটা দায়ী, কারণ চোরা কারবারি অধিক মুনাফার প্রত্যাশায় দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী বিদেশে পাচার করে দ্রব্য সামগ্রীর ঘাটতি তৈরি করে। এইভাবে মজুতদার ও উৎপাদিত দ্রব্য সামগ্রী সংরক্ষণ বা গুদামজাত করে কৃত্রিম সংকটের সৃষ্টি করে। তাহলে বুঝতেই পারছো, ফলে জনগণের চাহিদার তুলনায় যোগান হ্রাস পায়, দেখা দেয় দামি স্তর পায় বৃদ্ধি, দেখা দেয় মুদ্রাস্ফীতি। ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা। যদি কেউ অনুমান করে ভবিষ্যতে দ্রব্য সামগ্রীর দাম আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাহলে সে বর্তমানে ভোগের পরিমাণ বাড়িয়ে দিবে, ফলে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে, দেখা দিবে মুদ্রাস্ফীতি।
অর্থের প্রচলন গতি, অর্থাৎ অর্থের প্রচলন গতি যত বাড়তে থাকে মানুষের ভোগ ব্যয়ের পরিমাণও তত বাড়তে থাকে, আর ভোগ ব্যয় বাড়লে দামের স্তর বাড়ে, দেখা দেয় মুদ্রাস্ফীতি। দেনা পাওনার হিসাবে উদ্বৃত্ত, কোনো দেশে আমদানি রপ্তানির ক্ষেত্রে বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদ্বৃত্ত দেখা দিলে ওই দেশের জনগণের ক্রয় ক্ষমতা কি পায়, অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, আর উৎপাদন ওই হারে না বাড়ার জন্য দেখা দেয় মুদ্রাস্ফীতি। সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কারণ দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা থাকলে ধর্মঘট, হরতাল ইত্যাদির দৌরত্ব অনেক বেড়ে যায়, দেখা দেয় সামাজিক বিশৃঙ্খলা, ফলে প্রতি স্তরে উৎপাদন ব্যাহত হয়, আর এই কারণে চাহিদা তুলনায় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঘাটতি দেখা দেয় মুদ্রাস্ফীতি। ঋণের পরিমাণ বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো কারণে ব্যাংক হার হ্রাস করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে এই অধিক হারে ঋণ প্রদান করে বলে জনগণের নিকট নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, আর দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ব্যাহত হলে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান হ্রাস পায় আর দামের স্তর বৃদ্ধি পায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। উপকরণের যোগানের স্বল্পতা, উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ বিশেষ করে বিদ্যুৎ, ডিজেল, পেট্রোল, গ্যাস, শ্রম এই যোগান কোনো কারণে হ্রাস পেলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়, ফলে চাহিদার তুলনায় যোগান কমে যায় আর বেড়ে যায় দামের স্তর, আর দেখা দেয় মুদ্রাস্ফীতি। ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, যদি কোনো কারণে জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায় তাহলে মুদ্রাস্ফীতি ঘটে। যখন জনগণ তাদের চলতি সঞ্চয় হ্রাস করে অতীত সঞ্চয় ব্যবহার শুরু করে, সরকার কি করে, সেই সাথে করের পরিমাণ হ্রাস করে এবং সেই সাথে যদি মজুরিও বৃদ্ধি পায় তখন ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায় বলে সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পায়, আর দেখা দেয় কি আমাদের এই মুদ্রাস্ফীতি। সরকারের অতিরিক্ত ব্যয়, সরকার অনেক সময় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আয়ের চেয়ে বেশি ব্যয় করে, অর্থাৎ ঘাটতি বাজেট নীতি অনুসরণ করে, ফলে সরকারের অধিক অর্থের প্রয়োজন হয় যা সংগ্রহ করতে ঋণ গ্রহণ বা নতুন নোট ছাপিয়ে থাকে। কাজেই ঘাটতি ব্যয় বাজেট নীতি অনুসরণ করার ফলে অর্থের যোগান বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। অর্থের যোগান বৃদ্ধি, সরকার কোনো কারণে অর্থের যোগান বাড়ালে জনগণের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, ফলে জনগণের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, আর সামগ্রিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সামগ্রিক যোগান বাড়ানো সম্ভব হয় না বলেই দেখা দেয় মুদ্রাস্ফীতি। কর হ্রাস, সরকার যদি করের পরিমাণ হ্রাস করে তাহলে জনগণের প্রকৃত আয় বেড়ে যায়, ফলে জনগণের নিকট নগদ অর্থ জমা থাকে এবং সামগ্রিক চাহিদা পায় বৃদ্ধি, আর এর সাথে সাথে বোঝাই যাচ্ছে দামের স্তর বৃদ্ধি পাবে, দেখা দিবে মুদ্রাস্ফীতি। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, সরকার যদি শিশু পার্ক, উদ্যান, স্টেডিয়াম এরকম বিনোদন কেন্দ্রে অর্থাৎ অনুৎপাদনশীল ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করে তাহলে জনগণের নিকট নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে ক্রয় ক্ষমতা বেড়ে যায়, দেখা দেয় মুদ্রাস্ফীতি। অবকাঠামোগত দুর্বলতা, দেশে অবকাঠামো দুর্বল হলে কি উৎপাদন কেন্দ্রগুলোতে কাঁচামাল আনা নেওয়ার সময় এবং খরচ দুটোই বেশি পড়ে, ফলে প্রয়োজনীয় অনুযায়ী উৎপাদন সম্ভব হয় না, আর দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়ে দেখা দেয় মুদ্রাস্ফীতি। আমদানি হ্রাস, অনুন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনীতি মূলত আমদানি নির্ভর হয়, কাজেই যদি কোনো কারণে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বা পণ্য সামগ্রীর আমদানি বন্ধ হয়ে যায় বা হ্রাস পায় তাহলে চাহিদার তুলনায় যোগান যায় কমে, ফলে দামের স্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি দেখা দেয়। স্বর্ণ ও রৌপ্যের মজুদ বৃদ্ধি, দেশে স্বর্ণ ও রৌপ্যের মজুদ বৃদ্ধি পেলে জনগণের নিকট নগদ অর্থের পরিমাণ বাড়ে, ফলে চাহিদার বৃদ্ধির কারণে দামের স্তর বৃদ্ধি পেয়ে দেখা দেয় মুদ্রাস্ফীতি। তাহলে আমরা দেখছি মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি। মুদ্রাস্ফীতির কারণগুলো হচ্ছে, আবারও বলছি, জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদন হ্রাস, মজুরি বৃদ্ধি, যুদ্ধকালীন ব্যয়, চোরাচালান ও মজুতদার, ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা, অর্থের প্রচলন গতি, দেনা পাওনা হিসাবে উদ্বৃত্ত, সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা, ঋণের পরিমাণ বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, উপকরণের যোগানের স্বল্পতা, ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, সরকারের অতিরিক্ত ব্যয়, অর্থের যোগান বৃদ্ধি, কর হ্রাস, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, অবকাঠামোগত দুর্বলতা, আমদানি হ্রাস, স্বর্ণ ও রৌপ্যের মজুর বৃদ্ধি। এরপরে আসি আমরা মুদ্রাস্ফীতির ফলাফল কি। মূলত আমাদের এই যে মুদ্রাস্ফীতির কারণ এবং এই কারণের ফলে যেভাবে প্রভাবিত হয় অর্থনীতি, সেটাই হচ্ছে আমরা ফলাফল বা প্রভাব হিসাবে কি আমরা বলতে পারি। এখন দেখো আমাদের মুদ্রাস্ফীতির ফলাফল বা প্রভাবগুলো কি কি।
উৎপাদনের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির মাত্রা কম হলে উৎপাদনের প্রতিটি স্তরে অনুকূল প্রভাব পড়ে, কারণ ওই সময় উৎপাদনকারীগণ অধিক মুনাফা অর্জনের জন্য অধিক পরিমাণ উৎপাদনের চেষ্টা করে। আবার অন্যদিকে মুদ্রাস্ফীতির মাত্রা বেশি হলে উৎপাদনের প্রতিটি স্তরে প্রতিকূল প্রভাব পড়ে, কারণ অধিক মুদ্রাস্ফীতির সময় হঠাৎ করে দামের স্তর কমে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে উৎপাদনকারীগণ সতর্কতা স্বরূপ কম উৎপাদন করে থাকে। এরপরে আসি কি ভোক্তাদের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় অর্থের মান কি হয়? হ্রাস পায়। ফলে একই কারণে বা একই পরিমাণ দ্রব্য ক্রয় করতে পূর্বে চেয়ে সে বেশি অর্থের প্রয়োজন হয়, কাজেই প্রত্যেক ভোক্তার প্রকৃত আয় যায় কমে। অতএব মুদ্রাস্ফীতির সময় ভোক্তাদের জীবনযাত্রার মান নিচের দিকে নামতে থাকে। বিক্রেতার উপর প্রভাব। মুদ্রাস্ফীতি সবসময় বিক্রেতাদের অনুকূলে অবস্থান রাখে, কারণ মুদ্রাস্ফীতি দেখা দিলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য অনেক বেশি হয়, ফলে বিক্রেতা শ্রেণী অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। শ্রমিক শ্রেণীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে শ্রমিক শ্রেণী বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ মুদ্রাস্ফীতির সময় প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়, শ্রমিকদের প্রকৃত আয় হ্রাস পায়। কৃষক শ্রেণীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতি দেখা দিলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম পায় বৃদ্ধি, কাজে ভূস্বামীগণ তাদের উৎপাদিত ফসল চড়া দামে বিক্রয় করে অধিক লাভবান হয়, আর এদিকে আমাদের প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থির আয়ের মানুষের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় স্থির আয়ের মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলে জনগণের সামগ্রিক ব্যয় বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু আয় বাড়ানো সম্ভব হয় না। উদ্যোক্তা ও বিনিয়োগকারীর উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় উদ্যোক্তা ও বিনিয়োগকারীগণ বেশি লাভবান হয়, কারণ মুদ্রাস্ফীতির সময় উৎপাদন খরচ সহ শ্রমিকদের মজুরি যদি স্থির থাকে, তাহলে দ্রব্য সামগ্রীর দামের স্তর বৃদ্ধি পাওয়ার দরুন বিনিয়োগকারীগণ অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হন। ঋণদাতা ও ঋণ গ্রহীতার উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয়, কারণ ঋণদাতা যখন ঋণ দিয়েছিল তার অর্থের মূল্য বেশি ছিল বলে ওই পরিমাণ অর্থ দিয়ে সে বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যেত, কিন্তু মুদ্রাস্ফীতির সময় অর্থের মূল্য কমে যাওয়ায় ফেরতকৃত সমপরিমাণ অর্থ দ্বারা পূর্বের চেয়ে তাকে কম পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে হয়, ফলে ঋণদাতা ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে মুদ্রাস্ফীতির সময় দ্রব্যমূল্য বেশি থাকায় কম পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয় করে তার ঋণ পরিশোধের প্রয়োজনীয় অর্থ ব্যবস্থা করতে পারে। করদাতার উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় করদাতাগণ লাভবান হয়, কারণ মুদ্রাস্ফীতির সময় দ্রব্যমূল্য বেশি থাকায় কম পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রয় করে করের অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়, ফলে করদাতাগণ নিজেকে কম ক্ষতিগ্রস্ত বলে মনে করে। নিয়োগের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির হার অল্প হলে বিনিয়োগের পরিমাণ বাড়ে, ফলে নিয়োগ বৃদ্ধি পেয়ে দেশে বেকার হ্রাস পায়, কিন্তু মুদ্রাস্ফীতির হার যদি বেশি হয়, এটা মনে রাখতে হবে যে মুদ্রাস্ফীতির হার যদি বেশি হয় বিনিয়োগকারীগণ অধিক বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলে। এরপরে কি আসি মজুতদার ও ফটকা কারবারির উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় মজুতদার বা ফটকারি কারবারিগণ লাভবান হয়, কারণ তারা মজুতের পরিমাণ বাড়িয়ে কৃত্রিম সংকটের সৃষ্টি করে, ফলে দ্রব্য সামগ্রীর দাম ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় তাদের অধিক মুনাফা অর্জন সহজ হয়। আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির সময় দামের স্তর বৃদ্ধি পাওয়ার কারণে দ্রব্য সামগ্রীর উৎপাদন খরচও বৃদ্ধি পায়, ফলে রপ্তানি পণ্যের বৈদেশিক চাহিদা হ্রাস পায়। চাকরিজীবীর উপর প্রভাব। চাকরিজীবী শ্রেণীর আয় নির্দিষ্ট। মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় তাদের প্রকৃত আয় হ্রাস পায়, ফলে মুদ্রাস্ফীতির আগে নির্দিষ্ট আয় দিয়ে যে পরিমাণ সে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারত, কিন্তু মুদ্রাস্ফীতির সময় ওই একই পরিমাণ অর্থ দিয়ে পূর্বে চেয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে হয়। আর লাস্ট হচ্ছে সামাজিক প্রভাব, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দিলে এক শ্রেণীর মানুষ বেশি লাভবান হয় আর এক শ্রেণীর মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, ফলে সমাজে আয় বৈষম্য সৃষ্টি হয়। এই কারণে সমাজ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়ে। অর্থাৎ আমরা মুদ্রাস্ফীতির ফলাফলগুলো আমি আবারও বলছি, উৎপাদনের উপর প্রভাব হয়, ভোক্তাদের উপর প্রভাব বিস্তার করে, বিক্রেতার উপর প্রভাব, শ্রমিক শ্রেণীর উপর প্রভাব, কৃষক শ্রেণীর উপর প্রভাব, স্থির আয়ের মানুষের উপর প্রভাব, উদ্যোক্তা ও বিনিয়োগকারীর উপর প্রভাব, ঋণদাতা ও ঋণ গ্রহীতার উপর প্রভাব, করদাতার উপর প্রভাব, নিয়োগের উপর প্রভাব, মজুতদার ও ফটকা কারবারির উপর প্রভাব বিস্তার করে, আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করে, চাকরিজীবীর উপর প্রভাব এবং শেষে সামাজিক প্রভাব। অর্থাৎ আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি অর্থনৈতিক দিক থেকে মুদ্রাস্ফীতির যেমন প্রয়োজন রয়েছে,
তেমনি আবার সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও বিবেচনার বিষয়। অর্থাৎ কম মাত্রায় মুদ্রাস্ফীতি আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে গ্রহণযোগ্য হলেও উচ্চ মাত্রায় মুদ্রাস্ফীতির যন্ত্রণাদায়ক পরিস্থিতি কখনোই কাম্য হতে আমাদের পারে না। এরপরে আসি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় বা আমাদের এই আজকের লেকচারের শেষ কোশ্চেন। মূলত সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানে অসমতা দেখা দিলেই সামষ্টিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। কাজে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমতা নিশ্চিত করার জন্য অর্থের যোগান, দামের স্তর, ভোগের স্তর এবং উৎপাদন এই চলকগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ফলে মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো পদক্ষেপ রয়েছে। কি কি? প্রথমেই আছে আর্থিক নীতি, দ্বিতীয় রাজস্ব নীতি, আর হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি। এই যে আর্থিক নীতি, রাজস্ব নীতি এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা হচ্ছে 3টা পদক্ষেপ। এগুলো আমরা একটা একটা করে এখন আলোচনা করব। প্রথমেই আসি আর্থিক নীতি। আর্থিক নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টির অন্যতম কারণ হলো অর্থের যোগান বৃদ্ধি। কাজেই কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতির মাধ্যমে অর্থের যোগান হ্রাস করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কতগুলো পদক্ষেপ রয়েছে। কি কি? একটা হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণপত্র জমা দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে সুদের হারে অর্থ দেয় তাকেই বলা হচ্ছে কি ব্যাংক হার। কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক হার বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর তার সুদের হার বৃদ্ধি করে। ফলে জনগণ বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কম পরিমাণ ঋণ গ্রহণ করে এবং এইভাবে অর্থের যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি অটোমেটিকই নিয়ন্ত্রণে চলে আসে। তারপরে কি আসে? খোলা বাজার ঋণপত্র বিক্রয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য খোলা বাজারে জনগণ বা বাণিজ্যিক ব্যাংকের নিকট ঋণপত্র বিক্রয় করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে জনগণ বা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা পড়ে। ফলে জনগণের ক্রয় ক্ষমতা পায় হ্রাস, বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ ক্ষমতা পায় হ্রাস। এমত অবস্থায় কি হয়? সামগ্রিক যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। নগদ রিজার্ভ অনুপাত বৃদ্ধি। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক তাদের আমানতে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে তাকে রিজার্ভ অনুপাত বলে। কেন্দ্রীয় ব্যাংক যদি তার রিজার্ভ অনুপাত বৃদ্ধি করে তাহলে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক বাধ্যতামূলকভাবে তার রিজার্ভ বাড়ানোর জন্য ওই হারে নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ অর্থের পরিমাণ কমে গিয়ে ঋণদান ক্ষমতা পায় হ্রাস। এই অর্থের যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। ঋণের রেশনিং পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদানের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ওই বেঁধে দেওয়ার সময়ের বাইরে কি হয়? বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করতে পারে না। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা পূর্বের চেয়ে সংকুচিত হয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। নির্বাচনমূলক ঋণ প্রদান। কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ বিশেষ কতগুলো ক্ষেত্রে ঋণ প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিতে পারে। ফলে অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে অর্থের যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। ভোগ্যদ্রব্য ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ। ভোগ্যদ্রব্য ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ করলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় রেডিও, টেলিভিশন, ফ্রিজ, এয়ার কুলার এই সমস্ত ভোগ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ঋণ না দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেয়। ফলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। লাস্ট হচ্ছে বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন। অর্থাৎ শেয়ার বাজারে কোনো সময় ফটকা কারবারি বা দালাল তার শেয়ার বা দ্রব্য ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করে থাকে, কিন্তু ব্যাংক যে মূল্যে শেয়ার বা দ্রব্য বন্ধক রাখে তার চেয়ে কম পরিমাণ নগদ অর্থ শেয়ারের মালিককে ঋণ হিসাবে প্রদান করে। বাকি যে মূল্য ব্যাংকে বন্ধককৃত শেয়ারের সাথে থেকে যায় তাকেই বন্ধকি ঋণের নগদাংশ বলে। অর্থাৎ আমরা প্রথমে আর্থিক নীতির মাধ্যমে কি পেলাম? যে ব্যাংক হার বৃদ্ধি করে, খোলা বাজার ঋণপত্র বিক্রয় করে, নগদ রিজার্ভের অনুপাত বৃদ্ধি করে, ঋণের রেশনিং পদ্ধতি এবং নির্বাচনমূলক ঋণ প্রদান, ভোগ্যদ্রব্য ক্রয়ে ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণ করে, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন করে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আসে কি? রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসি। অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় বা ঋণ সংক্রান্ত নীতি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে কি? রাজস্ব নীতি। রাজস্ব নীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কার্যকরী ভূমিকা পালন করে। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করে। কাজেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করে থাকে তা হচ্ছে সরকারি ব্যয় হ্রাস। অর্থাৎ সরকার অতিরিক্ত ব্যয়ের কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে। কাজে সরকার যদি তার বিনিয়োগ ব্যয় হ্রাস করে তাহলে মূল্যস্তর কমে যায়।
করের পরিমাণ বৃদ্ধি, সরকার করের পরিমাণ বৃদ্ধি করে জনগণের ব্যয় সংকোচন করতে পারে, কারণ করের পরিমাণ বৃদ্ধি করলে জনগণের নগদ অর্থ সরকারের হাতে চলে আসে, ফলে সামগ্রিক কমে গিয়ে দাম স্তর হ্রাসের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। সরকারি ঋণপত্র বিক্রয়, মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার জনগণের নিকট ঋণপত্র বিক্রয় বা জনগণের নিকট থেকে ঋণ গ্রহণ করতে পারে, ফলে জনগণের নগদ অর্থের পরিমাণ হ্রাস পেয়ে ক্রয় ক্ষমতা কমে যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। হস্তান্তর ব্যয় হ্রাস, হস্তান্তর ব্যয়ের ফলে সরকারের অর্থ জনগণের হাতে চলে যায়, কাজে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য তার হস্তান্তর ব্যয় হ্রাস করে জনগণের ক্রয় ক্ষমতা কমিয়ে আনে। সাময়িক পেনশন বন্ধ বা হ্রাস, সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশনের নগদ অর্থ প্রদান সাময়িকভাবে বন্ধ করতে পারে, ফলে তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। আর লাস্ট হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়, দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে সরকার জনগণকে বাধ্যতামূলকভাবে সঞ্চয় করাতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার কি করতে পারে? সুদের হার বাড়াতে পারে, রেডিও, টেলিভিশন ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জনগণকে সঞ্চয়ে আগ্রহী করে তুলতে পারে, ফলে জনগণের নগদ অর্থের পরিমাণ হ্রাস পায়, মুদ্রাস্ফীতি চলে আসে নিয়ন্ত্রণে। অর্থাৎ রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসির মধ্যে কি রয়েছে? সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি, সরকারি ঋণপত্র বিক্রয়, হস্তান্তর ব্যয় হ্রাস, সাময়িক পেনশন বন্ধ বা হ্রাস এবং বাধ্যতামূলক সঞ্চয়। লাস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি, অর্থাৎ পলিসি ফর ডিরেক্ট কন্ট্রোল। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর্থিক নীতি ও রাজস্ব নীতি ছাড়াও প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতির সাহায্য নিয়ে থাকে। এই নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো হচ্ছে দ্রব্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ ও রেশনিং ব্যবস্থা। এর ফলে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিতে পারে, আর ওই সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরকারের নিয়ন্ত্রণের অধীনে ন্যায্য মূল্যের বিভিন্ন দোকানের মাধ্যমে বা রেশনিং ব্যবস্থার মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করতে পারে। মজুরি নিয়ন্ত্রণ, দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক সংঘগুলো মালিকপক্ষকে যে চাপের মাধ্যমে মজুরি বাড়াতে বাধ্য করে, ফলে কি হয়? উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়। এই অবস্থায় যদি সরকার আইন করে মজুরি নির্ধারণ করে দেয় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়ে যাবে। উৎপাদন বৃদ্ধি, দেশে সার্বিক উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কাজে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশে অব্যবহৃত সম্পদকে ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে পারলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। ফটকা কারবার নিয়ন্ত্রণ করতে হবে, ফটকারি কারবারিগণ মজুদের পরিমাণ বৃদ্ধি করে বাজারে যে কৃত্রিম সংকটের সৃষ্টি করে, ফলে দ্রব্য সামগ্রীর দাম ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। কাজেই ফটকা কারবারি হাতে অধিক দ্রব্য ক্রয় না করতে পারে, সরকার সেটিকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রচলিত মুদ্রা বাতিল ঘোষণা, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সরকার যদি প্রচলিত মুদ্রাকে আংশিক বাতিলের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আমদানি বৃদ্ধি, মুদ্রাস্ফীতির সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পায়, কাজেই যোগান বৃদ্ধির লক্ষ্যে দেশের ভিতরে বাড়তি যে উৎপাদন যদি সম্ভব না হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বিদেশ থেকে যদি পর্যাপ্ত পরিমাণে আমদানি করে তাহলে চাহিদা হ্রাস পাবে এবং আমাদের মুদ্রাস্ফীতি চলে আসবে নিয়ন্ত্রণে। এই প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আমি আবারও বলছি, বা পলিসি ফর ডিরেক্ট কন্ট্রোল, দ্রব্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ, রেশনিং ব্যবস্থা, মজুরি নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি, ফটকা কারবার নিয়ন্ত্রণ, প্রচলিত মুদ্রা বাতিল ঘোষণা এবং আমদানি বৃদ্ধি। অর্থাৎ আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যে 3 উপায় আমরা বর্ণনা করলাম, আর্থিক নীতি বা মনিটারি পলিসি, রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসি এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি, পলিসি ফর ডিরেক্ট কন্ট্রোল, এই 3 পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারি। তাই বলা হচ্ছে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অনেকগুলি পদ্ধতি বিদ্যমান, মানে আমরা এই যে 3 যে পদ্ধতি সেটাকেই আমরা পরিগণিত করছি। কাজে যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে সম্পূর্ণভাবে মুদ্রাস্ফীতি সম্ভব নয়, কাজেই সরকারকে প্রতিটি পদ্ধতির যথাযথ প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমাদের চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার 3য় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা মুদ্রাস্ফীতির ফান্ডামেন্টাল বিষয়গুলো আজকে বিশদভাবে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে মুদ্রাস্ফীতির বাকি সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।